গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানার প্রাপ্তি স্বীকার কপি ট্রাইব্যুনালে। সেনা হেফাজতের বিষয়ে অফিসিয়ালি জানে না প্রসিকিউশন। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। নির্বাচন বিলম্বিত করতে পিআরের দাবি, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে ভোট চেয়ে জামায়াত ও সমমনাদের স্মারকলিপি। ৮০,০০০-এর বেশি সশস্ত্র বাহিনীর সদস্য ও ৩৩,০০০ বিজিবি থাকবে নির্বাচনে। দলীয় সম্পৃক্ত কর্মকর্তাদের ভোটের বাইরে রাখা হবে, জানালেন জনপ্রশাসন সচিব। চাকরি জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবে আন্দোলনরত এমপি ও শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আটক কয়েকজন। সীমান্তে পাকিস্তান আফগানিস্তানে তুমুল সংঘর্ষ, ৫৮ পাক সেনা নিহতের দাবি তালেবানের। পাল্টা হামলায় বহু আফগান যোদ্ধা নিহত বলছে ইসলামাবাদ। স্বাগত। এখন বিকেলে আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। গুম মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পৌঁছেছে এবং সেটির প্রাপ্তি স্বীকার কপি পেয়েছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ১৫ সেনা কর্মকর্তার গ্রেপ্তারের বিষয়টি প্রসিকিউশনকে অফিসিয়ালি জানানো হয়নি, তাই এখনও এই ব্যাপারে মন্তব্য করতে চান না। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আরো জানাচ্ছেন তৌহিদুল তারেক। শনিবার সেনা সদরের ব্রিফিংয়ে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে গ্রেপ্তারি পরোয়ানা তখন পর্যন্ত তাদের হাতে পৌঁছেনি বলে জানান তারা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উস্কানি, হত্যা, পরিকল্পনা সহ মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ নিয়ে গঠিত মামলার যুক্তিতর্ক শুরু হয়। শুরুতে আইসিটি অ্যাক্ট পাঠ করে শোনান চিফ প্রসিকিউটর। এরপর পতিত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জুডিশিয়াল কিলিং সহ নানা অপরাধ তুলে ধরেন। তাদের একটা রাজনৈতিক পলিসির অংশ। যুক্তি উপস্থাপন শেষে করা সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গুম মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পৌঁছেছে, যার প্রাপ্তি স্বীকার কপি পেয়েছে ট্রাইব্যুনাল। বলেন, ১৫ জন সেনাবাহিনীর সদস্য গ্রেপ্তারের বিষয়টি প্রসিকিউশনকে অফিসিয়ালি জানানো হয়নি, তাই এখনই এই ব্যাপারে মন্তব্য করতে চান না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন, তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। গুমের সেন্টারগুলো থেকে মানুষকে টর্চার করা, সেখানে ঘূর্ণায়মান চেয়ার, ইলেকট্রিক শক, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা, ইনজেকশন পুশ করে হত্যা করা এবং একই দিনে অনেক মানুষকে হত্যা করা, এই যে তার কর্মকাণ্ডগুলো ছিল, তাদের এই সরকারের বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে তারা এই ধরনের অপকর্ম করেছে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে। এ সময় হাসিনার মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার বাধাগ্রস্ত করতে সাইবার হামলা চালানো হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল। সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ, সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে। করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে দিয়েছিল তারা, যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু তারা যে আমাদেরকে ভয় পায়, এই যে যুক্তিতর্ক, এইখানে যে এভিডেন্স, তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা, এটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে, তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না। অপরাধীরা অপরাধ করে পার পাবে না বলেও সতর্ক করেন চিফ প্রসিকিউটর। তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। তৌহিদুল তারেক, এখন ঢাকা। নির্বাচনকে বিলম্বিত করার জন্যই পিআরের দাবি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন,
চাপিয়ে দেয়া কোনো কিছুই এদেশের মানুষ গ্রহণ করবে না। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত স্মরণ সভায় এসব বলেন তিনি। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চলছে উল্লেখ করে তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলার শক্তি বাংলাদেশের মানুষের আছে। কিছু মানুষ ৭১-এর ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে সেটিকে নষ্ট না করার অনুরোধ জানিয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ অভিন্ন ৫ দফা দাবিতে সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী সহ ৭টি সমমনা রাজনৈতিক দল। ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে জামায়াতের দক্ষিণ মহানগরের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোটের সুযোগ নেই। অভিযোগ করেন, নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতে পক্ষপাতমূলক আচরণ করছে এসে। বিস্তারিত শাহাদাত অভ্রের প্রতিবেদন। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফায় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সহ সারা দেশের জেলা প্রশাসকের মাধ্যমে একযোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ সমমনা ৭ দল। সকালে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের আগে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত ইসলামীর দক্ষিণ মহানগরের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। আরও বলেন, নির্বাচনের দিন গণভোট জনগণ মেনে নেবে না, এটি কেবল একটি দলের চাওয়া বলে মন্তব্য করেন তিনি। এদেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, এদেশের অধিকাংশ মানুষ চায় জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এই জন্য এই গণভোটের ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ, গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। কিন্তু একটা রাজনৈতিক দল কোন কারণে গণভোট, তারা নির্বাচনের দিন গণভোট চাচ্ছেন, আমাদের বুঝে আসে না। এটি অগ্রহণযোগ্য, এদেশের জনগণ এটি মানে না, আমরা এটি মানি না। একই সময় সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলো স্মারকলিপি প্রদান শেষে ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট দিতে হবে। এছাড়াও গুম খুনের সাথে জড়িতদের বিচার নির্বাচনের আগে দৃশ্যমান করারও দাবি জানান তারা। জুলাই জাতীয় সনদ ২০২৫-এর আইনি ভিত্তি প্রদানের জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে, জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরের পর ২ মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ ২০২৫-কে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করতে হবে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হযরত পীর সাহেব হুজুরের চরমুনার যে রাজনৈতিক সংগঠন, আমাদের পক্ষ থেকেও আমরা আজকে সারা বাংলাদেশে আমরা স্মারকলিপি দিচ্ছি। রাষ্ট্রপ্রধান এবং দলের প্রধান হতে পারে। অন্যদিকে একই দাবিতে সারা দেশে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ করা হয়। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেয় সংগঠনটি। এ সময় বিক্ষোভ করে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করতে, যে স্মারকলিপিতে আমরা প্রধান উপদেষ্টাকে অ্যাড্রেস করেছি। এই স্মারকলিপি মূল কথা হচ্ছে, বাংলাদেশ জামায়াত ইসলামী ৫ দফা দাবি আদায়ের মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন চায়। এছাড়াও নাটোর, কিশোরগঞ্জ, পাবনা, পঞ্চগড়, ফরিদপুর, সিরাজগঞ্জ সহ সারা দেশে কর্মসূচি পালন করে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। শাহাদাত অভ্র, এখন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে একগুচ্ছ কর্মপরিকল্পনা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুষ্ঠু ভোট প্রক্রিয়া বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে নবনিযুক্ত জনপ্রশাসন সিনিয়র সচিব বলেন, সুষ্ঠু পরিবেশ এবং প্রোটেকশন পেলে নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব, তবে কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়নে ৮০,০০০ সেনা সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ১.৫ লাখ পুলিশ, ৫,৮৫,০০০ আনসার এবং ৩৩,০০০ বিজিবি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সকল ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও মনিটরিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত সংখ্যক বডি অন ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া জোরদার করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সচিবালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া, আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা। আপনারা জানান যে এই প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচন নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় 1.5 লক্ষ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সকল ভোট কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা করা। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচনের সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত সংখ্যক বডি অন ক্যামেরার ব্যবস্থা করা। অভিযুক্ত সেনাবাহিনীর সদস্যদের সেনাবাহিনীর হেফাজতে রেখে বিচার কার্য করার বিষয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। উপদেষ্টাদের সেফ এক্সিটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসাবে এহসানুল হক দায়িত্ব নেয়ার পর রোববার নিজ কার্যালয়ে আসলে ফুলেল শুভেচ্ছা জানায় তার সহকর্মীরা। এ সময় গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়নে নির্বাচন কমিশনের দেয়া দায়িত্ব অনুযায়ী মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। কোনো কর্মকর্তার দলীয় সম্পৃক্ততা থাকলে তাকে নির্বাচনের বাইরে রাখা হবে। আমরা যারা প্রশাসনের কর্মকর্তা, আমরা যদি সুযোগ পাই, আমরা কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দিতে পারব। এই সুযোগ দেওয়ার দায়িত্ব আপনাদের সবার। আমি আমার বিশ্বাস, উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমার অফিসাররা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবে। আমরা এটা চাবো যে আমাদের নির্বাচনকালীন দায়িত্বে যে সমস্ত কর্মকর্তা থাকবেন তারা যেন সকল বিতর্কের ঊর্ধ্বে থাকেন। সুযোগ পেলে প্রশাসনের কর্মকর্তারা নিরপেক্ষভাবে কাজ করে দাবি করে জনগণকে সেই সুযোগ করে দেওয়ার আহ্বান জানান নতুন জনপ্রশাসন সচিব। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। নির্বাচন কমিশনের তালিকায় না থাকা এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত ব্যক্তিদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। কোনো দল নিবন্ধন যখন পায়, আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে ওখান থেকে এটা নিতে হয়। তো ওই যে এনসিপির প্রতীকের কথা বলছেন, এনসিপির প্রতীকের কথা বলছেন, এটা যেহেতু আমাদের নির্ধারিত তালিকায় নাই, এই জন্য আমরা এটা দিতে পারিনি। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্ডস সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতে আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎ এবং প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনে জার্মানির সহযোগিতা এবং কারিগরি সহায়তা কামনা করেন জামায়াতের আমির। এছাড়া বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা করেন আমির। বৈঠকে মানবাধিকার পরিস্থিতি, বাক স্বাধীনতা, টেকসই গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশ এবং জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষ। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ
3 দফা দাবিতে রোববার সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক এবং কর্মচারীরা। কর্মসূচি থেকে শিক্ষক নেতারা বলেন তাদের দাবি পূরণ না হলে রাজপথ ছাড়বেন না তারা। প্রেস ক্লাব থেকে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিলে শহীদ মিনারে অবস্থান নেন তারা। রাব্বি হোসেনের প্রতিবেদন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে রোববার সকাল থেকে লাগাতার কর্মসূচি পালন করেন সারা দেশ থেকে আসা শিক্ষক ও কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনের এই কর্মসূচি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রূপ নেয় জনসমুদ্রে। বন্ধ হয়ে যায় আশপাশের সড়কের যান চলাচল। অবস্থান থেকে শিক্ষক কর্মচারীরা বলেন সরকার তাদের আশ্বাস দিলেও এখনো সমাধান হয়নি। আমাদের দাবি হলো 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের যে 75% উৎসব ভাতা, এটা ছাড়া আমরা আর ঘরে ফিরে যাব না। বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে 500 টাকা দিয়ে বস্তিতে কি পাওয়া যাবে না, বাসা পাওয়া যাবে না। পরিপত্র জারি করছে, যেটা আমাদের জন্য খুব অপমানজনক। কারণ বর্তমান সমাজে 5% কেন, 500 টাকা কেন, 5000 টাকা দিয়ে তেমন ভাবে বাড়ি ভাড়া পাওয়া যায় না। বন্ধ করা যাবে না। এক পর্যায়ে প্রেস ক্লাব এলাকা থেকে কর্মসূচি শহীদ মিনারের দিকে সরিয়ে নিতে আহ্বান জানায় পুলিশ। এ সময় শিক্ষকদের একটি অংশ শহীদ মিনারের দিকে সরিয়ে এলেও প্রেস ক্লাবের সামনে অনড় অবস্থানে থাকে আরেকটি পক্ষ। পরে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশ বলছে যান চলাচলে বাধা সৃষ্টি করায় তাদের সরিয়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়া হবে আটকদেরও। চলে যেতে চায় নাই, যারা হয়তো উগ্র আচরণ করেছে, আমাদের দিকে ঢিল মারছে, তাদেরকে কয়েকজনকে ধরা হয়েছে। তো এই আমাদের হেফাজতে আছে, হয়তো 5-6 জন থাকতে পারে, এটা আমরা দেখতেছি। আমরা ওনাদের সাথে যারা নেতৃত্বে আছে তাদের সাথে কথা বলে যদি আমরা ভালো মনে করি, তারা মনে করে যে তাহলে যেহেতু শিক্ষক মানুষ, আমরা শিক্ষকদের সবসময় শ্রদ্ধা করি, তারা আমাদের জাতির বিবেক। তো তাদেরকে আমার আটকায় রাখা, মামলা দেওয়ার কোনো ইন্টেনশন বা উদ্দেশ্য আমার না। আমার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা যেন আমার খালি করে দেয়, লোকজন যেন একেবারে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এইটুকু উদ্দেশ্য। পরে শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক নেতারা বলেন দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবেন বলেও জানা গেছে। সফর শেষে আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত অংশের ট্রায়াল রান হতে লাগবে আরও 1 বছর। গেল জুন পর্যন্ত মেয়াদ থাকলেও সময় গড়ালো আরও 1.5 বছর। 2026 সালের অক্টোবর থেকে ডিসেম্বরে পরীক্ষামূলক যাত্রার কথা জানান ডিএমটিসিএল এর এমডি ফারুক আহমেদ। যদিও কাজ শেষে যাত্রীরা পুরোপুরি যাত্রী সেবা পাবে কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা। কারণ থমকে আছে কমলাপুর স্টেশনের শেষ অংশে ট্র্যাক সুইচিংয়ের পিলার কাজ। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর পর পুরোপুরি বদলে গেছে এই রুটে নিয়মিত চলাচলকারীর ভ্রমণ অভিজ্ঞতা। তাই দিন যত যাচ্ছে মেট্রোর বাকি রুট দ্রুত নির্মাণের দাবি এখন শহর জুড়ে। প্রায় 2 বছর হয়ে গেল মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলছে এমআরটি লাইন 6-এর বর্ধিত অংশের কাজ। খরচ কমানো, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রাক্কলীন ব্যয়ের থেকে দরপত্রে প্রায় দ্বিগুণ প্রস্তাবনা কিংবা দরপত্রে প্রতিযোগিতা বাড়ানো, এমন নানান কারণে মেট্রোর অন্য লাইনগুলোর কাজ যেখানে থমকে আছে, সেখানে এই বর্ধিত অংশের কাজ চলছে বাধাহীনভাবে। $1.16 কিলোমিটার দৈর্ঘ্যের এই পথটুকুর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ছিল চলতি বছরের জুন মাসে, যে মেয়াদ
শেষ হয়েছে আগেই। সরেজমিনে গিয়ে দেখা যায় মতিঝিল থেকে আসা ভায়াডাক্টের নির্মাণ এখনও শেষ হয়নি। তবে প্যারাপেট ও ওয়াল বসানোর কাজ শেষ হয়েছে সেনা কল্যাণ ভবন পর্যন্ত। ভায়াডাক্ট ও প্যারাপেট ওয়ালের কাজ শেষ হলে শুরু হবে রেল লাইন বসানো। স্টেশনের ওপরের শেড নির্মাণে এখন চলছে রাফটার বিম ও পার্লিম বসানোর কাজ। শেষ হলে বসবে শীট, যা রোদ বৃষ্টি থেকে রক্ষা করবে প্ল্যাটফর্মের যাত্রীদের। স্টেশনের ভেতরে যেখানে টিকিট কাউন্টার ও অন্যান্য অফিস রুম থাকবে, সেখানে পুরোদমে চলছে সিভিল কনস্ট্রাকশনের কাজ। শেষ হয়েছে দ্বিতীয় তলা থেকে প্ল্যাটফর্মে ওঠা সিঁড়ির ঢালাইয়ের। আর কমলাপুর স্টেশনের দিকে মেট্রোতে ওঠার সিঁড়ির নির্মাণ কাজও দৃশ্যমান। তবে অগ্রগতি নেই স্টেশন থেকে রাজারবাগের দিকে বর্ধিত অংশের কর্মযোগ্য। স্টেশন থেকে রাজারবাগের দিকের এই অংশে 300 মিটার বর্ধিত অংশ থাকার কথা, যার উপরে হবে ট্র্যাক সুইচিং, অর্থাৎ ট্রেন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে লাইন পরিবর্তন করে আবারও অন্য প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবে। কিন্তু কোনো এক কারণে দুটি পিলার হওয়ার পরে সেই কাজটি থেমে রয়েছে। সেটি যদি সময় মতো না হয়, তাহলে মেট্রো রেলের যে 3 মিনিট পর পর ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে, সেটি কিন্তু করাটা কঠিন হয়ে দাঁড়াবে। ডিএমটিসিএল এর এমডি বলছেন, আগামী বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মতিঝিল থেকে কমলাপুরের অংশের ট্রায়াল রান শুরু হবে। তারপর সবকিছু ঠিক থাকলে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। এটা এখনো অ্যাজ প্ল্যান্ডে আছে। আমাদের যে অরিজিনাল প্ল্যান যেটা এই বছর যেটা করা হয়েছে, সেটা হলো সিভিল ওয়ার্কস প্রায় সাবস্টেন্সিয়ালি কমপ্লিট হয়ে যাবে বাই অক্টোবর নভেম্বরের ভিতরে, এবং কমপ্লিটলি সিভিল ওয়ার্কস বাই ডিসেম্বর। আর সিস্টেম ওয়াইড কাজ অলরেডি আরম্ভ হয়েছে, এবং অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট প্ল্যান 4th কোয়ার্টার অফ 2026-এ আমরা টেস্টিং এন্ড কমিশন চালু করব, ট্রায়াল রান দেব। এই ট্রেনটি পরবর্তী স্টেশনে থামবে না। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পিক আওয়ারে মেট্রো চলে 6 মিনিট পর পর। অক্টোবর মাসের শেষের দিকে আরও 1 মিনিট কমিয়ে 5 মিনিটে আনার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। আমরা যেটা করতেছি এখন, সকালবেলা হাফ অ্যান আওয়ার আগে এনেছি, টাইম আমরা এক্সটেন্ড করছি, আর রাত্রেবেলা হাফ অ্যান আওয়ার হচ্ছে বেশি আমরা টাইম এক্সটেন্ড করছি। মোট 1 ঘন্টার উপরে আমরা টাইম এক্সটেন্ড করছি প্যাসেঞ্জার সার্ভিসের জন্য। টাইমের ব্যাপারে দিনের বেলা সারাদিনের জন্য যেটা এখন 6 মিনিট আছে, আমরা চাচ্ছি 1 মিনিট করে সবখানে কমাই আনতে। মতিঝিল থেকে আসা একটার পর একটা পিলারে ভায়াডাক্ট বসতে বসতে এখন সেটা কমলাপুর রেল স্টেশন থেকে দৃশ্যমান। আর মাত্র 3টি পিলারের উপরে বসলেই এই স্টেশনের সাথে তার যে সংযুক্তি, সেটি শতভাগ নিশ্চিত হবে। এরপরে শুরু হবে ট্র্যাক বসানো, সিগন্যালিং ও যান্ত্রিক সিস্টেমের কাজ, যেটিও সময় সাপেক্ষ ব্যাপার। তাই আগামী বছরের শেষের দিকে ট্রায়াল রান শুরু হলেও 2027-এর আগে যাত্রী পরিবহন শুরু হবে কিনা সেটি নিয়ে একটু অনিশ্চয়তা থেকেই যায়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। ময়মনসিংহে জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনার পর থমকে আছে ঢাকা ময়মনসিংহ সড়কে বাস চলাচল। এনসিপি এবং পরিবহন শ্রমিক দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি শেষে এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের 16টি বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে আজও ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। বিস্তারিত প্রতিবেদনে। জামালপুর থেকে আসা সাদিকুল ইসলাম ভোর 4টা থেকে ঢাকা বাইপাস মহাসড়কে বসে আছেন ঢাকা মহাখালী যাবার উদ্দেশ্যে। গাড়ি না পাওয়ায় নাকাল অবস্থা পরিবারটির। ঢাকা বাইপাস মোড়ে বাসের জন্য দীর্ঘ অপেক্ষা করছেন তার মতো এমন অনেকে। তো আসলে আমরা ডিরেক্ট কোনো বাস পাচ্ছি না, সার্বিক পরিস্থিতি খুবই খারাপ, নাজেহাল অবস্থা। শুক্রবার ময়মনসিংহে জুলাই যোদ্ধাকে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের হেনস্থার ঘটনা ঘটে। এর জেরে শনিবার জুলাই যোদ্ধা ও এনসিপি নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে ইউনাইটেড পরিবহনের 16টি বাস বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভাগের সব জেলা থেকেই ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রমিক মালিক ফেডারেশনের নেতাকর্মীরা। রোববার ভোর 6টা থেকে নগরীর মাসকান্দা বাস স্ট্যান্ড সহ বিভাগের কোনো বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বাস। সবই গাড়ি বন্ধ, মাঝখানে 2টা গাড়ি ছাড়ছে, তারপর আবার সব গাড়ি বন্ধ হয়ে গেছে। উপরের থেকে নেতৃবৃন্দরা যদি যে সিদ্ধান্ত নেয় ওইটাই। আমরা তো শ্রমিক, আমরা তো আসলে খেটে খাওয়া লোক, এখন তারা কি নির্দেশ কি অনুভাবে চালাইবো এটা তারাই জানে। গন্তব্যে যেতে না পেরে ফিরে যান অনেকে, কেউ চড়া ভাড়ায় নিচ্ছেন সিএনজি মহেন্দ্র। এদিকে দ্রুত সংকট নিরসন করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি সাধারণ যাত্রীদের। যে বাস সব বন্ধ, এখন তো দেখা যাচ্ছে আমাদের যে সাধারণ যে যাত্রী বিশেষ একটা দুর্ভোগ পোহাতে হবে। আমরা যারা প্রতি রবিবারে যাওয়া আসা সকালে যা অফিস করি প্রতি রবিবারে, তাদের জন্য তো অনেক দুর্ভোগ।
অন্যদিকে শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে ধর্মঘটের ডাক দেয় কিছু পরিবহন শ্রমিকরা। সকল সমস্যার সমাধান ঘটিয়ে রাজনীতিমুক্ত পরিবহন ব্যবস্থার দাবি জানান তারা। যে ঝামেলা সৃষ্টি করতেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এগুলা যে আর কোনো শ্রমিকের প্রতি বিভ্রান্তি সৃষ্টি না করে তাহলে চলবে। যাত্রীদের যে হয়রানিটা করতেছে এই হয়রানির থেকে মুক্ত চাই। আমরা পরিবহনে কোনো ঝামেলা চাই না। নেতাদের কুন্দোলন থাকতেই পারে, থাকবে, এটাই স্বাভাবিক। তারা তাদের অফিসে বসে এটা সমাধান করবে। এটা আমাদের পরিবহনের উপরে কেন আনতে চায়? আমরা এটা চাই না। আমরা রাজনীতিমুক্ত পরিবহন চাই। পরিবহন বন্ধের বিষয়ে চলমান সংকট নিরসনে জেলা প্রশাসক জানান, পরিবহন মালিক সমিতির সাথে আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা চলছে। পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে আবার ধর্মঘট আহ্বান করেছেন, কিন্তু আসলে কেন যে তারা ধর্মঘট আহ্বান করলেন এই বিষয়টা আমাদের গোচরে নাই। আমরা তাদের সাথে কথাবার্তা বলা অব্যাহত রেখেছি। আশা করছি যে হয়তো তারা আমাদের আহ্বানে সাড়া দিবেন। সাড়া দিলে পরে হয়তো আশা করছি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হবে। এর আগে শনিবার এনসিপি ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি চলে। এক পর্যায়ে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় জুলাই যোদ্ধারা। এ সময় শুরু হয় যান চলাচল। তবে কিছুক্ষণ পর বিভিন্ন দাবিতে ফের যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এখন ময়মনসিংহ। কিশোরগঞ্জকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। শনিবার বেলা 12টার দিকে শত শত ছাত্র জনতা সমবেত হয়ে কিশোরগঞ্জ শহীদ মিনার চত্বরে ঢল নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষেরও। এক পর্যায়ে বিক্ষোভে যোগ দেয় বিএনপি, ছাত্রদল, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাব স্থানীয়দের মতামতের পরিপন্থী। 2015 সালে একই পায়তারা হয়েছিল বলে অভিযোগ করেন তারা। এ অবস্থায় দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। আমরা ঢাকা বিভাগের সঙ্গে আছি, ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চাই। ঢাকা বিভাগের সাথে ছিলাম, ঢাকা বিভাগের সাথে আমাদের সকল যোগাযোগ এবং কানেকশন আছে। আজ থেকে যে আন্দোলন শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান না করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে, রেলপথে, সব দিকে নৌপথে অবরোধ, দরকার লাগলে অবরোধ করব। বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতার দাবিতে রাজধানীতে কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সেখানে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ, সরাসরি যুক্ত হব সেখানে। যেই বেতনটা হয় এই বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া হয় না। আমাদের দেশের সরকার, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের শিক্ষকরা, ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে। আর আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দিবে। প্রতিনিয়ত হীনমন্যতা নিয়ে আমি একদম যে কথাগুলো মানুষ বলতে চায় না, এই শিক্ষক সমাজের যারা আছেন ফজর নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয়। বুক ফুলিয়ে বড় মাছটা কেনার জন্য কখনোই বাজারে যেতে পারে না। আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয়। 8-5টা মানুষের মতো তারা সমাজে থাকে না, কারণ শিক্ষকরা হচ্ছে সমাজে উদাহরণ স্বরূপ, তাদেরকে উদাহরণ দেওয়া হয়। কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে 15,000 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা। তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা যদি একটা বিয়েতে যায়, সমাজে প্রত্যাশা করে তারা 5,000 টাকা দিবে। তারা একটা মাহফিলে তাদেরকে সভাপতি বানায় বসে থাকে, কবরস্থান ঈদগাতে তাদের থেকে প্রত্যাশা করে। কিন্তু তাদের ঘরে দিন শেষে, মাস শেষে বেতন হচ্ছে এভারেজে 15,000 টাকা, 12,500 টাকা। বলেন বাংলাদেশের কোন জায়গায়, বাংলাদেশের কোন বাজারে, কোন বাজার আছে বাংলাদেশে যেখানে 12,500 টাকা দিয়ে 10টা বাজারের খরচ হয়? মাসের শেষ 10 দিন পরিপাটি ফিটফাট, কিন্তু সব সময় ছোট মন নিয়ে মাসের 10 দিন চলতে হয় শিক্ষকদেরকে। মাসের 20 তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন করে 30 তারিখ পর্যন্ত বেতনের জন্য
নয়। একটা তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না। শিক্ষকদের কর্মসূচিতে কথা বলছিলেন হাসনাত আব্দুল্লাহ, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে দেয়া হলো টাইফয়েড টিকা। রাজধানীতে 2 সিটি কর্পোরেশনের প্রায় 4,500 শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করে শিক্ষার্থীরা। সরকারের এমন উদ্যোগে খুশি অভিভাবকরাও। রাজু আহমেদের প্রতিবেদন। শিশু কিশোরদের নিষ্পাপ এই চাহনি জানান দিচ্ছে আগামীর বিশ্বের দায়িত্ব তাদের হাতেই। তবে যখন দেশে টাইফয়েডে মৃত্যুর 68% শিশু, তখন বিশ্বজয়ের সেই স্বপ্নের পথ সংখ্যাপূর্ণ হওয়াটাই স্বাভাবিক। তবে এবার প্রথমবারের মতো জাতীয়ভাবে দেওয়া হচ্ছে টাইফয়েডের টিকা। সকালে রাজধানীর আজিমপুরের ফরিদউদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। উপদেষ্টারা জানান, প্রথম ধাপে 5 কোটি শিশু ও কিশোর কিশোরীদের দেওয়া হবে এই টিকা, যা আগামী কয়েক বছর সুরক্ষা দিবে টাইফয়েড থেকে। প্রতি বছর 8,000 মানুষ এই টাইফয়েডে মারা যায়। এই যে মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাহলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। যাদের বয়স 9 মাস থেকে 15 বছর তাদের সবাইকে আমরা এই ভ্যাকসিনটা দেব। এরপরের পরবর্তীতে প্রায় 20 লাখ করে আমরা এই ভ্যাকসিনটা দিতে পারবো। আমরা আশা করি সবাই এতে অংশ নেবেন। 2 সিটি কর্পোরেশনের মোট 4,434টি শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েডের টিকা দেওয়া হয়। টিকা পেয়ে উচ্ছ্বাসিত শিশু কিশোররা। অভিভাবকরা বলছেন, সন্তানদের সুরক্ষার বড় সহায়ক হবে টাইফয়েড টিকা। এই টিকার জন্য আমরা সুরক্ষিত থাকবো। আমরা সুরক্ষিত থাকলে আগামী বিশ্ব সুরক্ষিত থাকবে। এই টিকা নিলে আমরা টাইফয়েডের রোগ থেকে সুরক্ষা পাবো। আমি এই টিকাটা দেওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। প্রতি বছর যেহেতু অনেক মানুষই অনেক বাচ্চাই টাইফয়েড জ্বরে মারা যাচ্ছে, এই কর্মসূচি বা এই টিকা দেওয়ার কারণে মৃত্যু হারটা কমে আনা সম্ভব হবে। যে 9 মাস থেকে বাচ্চারা, তাহলে এরা প্রথম থেকে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা তাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। তারা সাধারণত আক্রান্তটা হবে না। এই টাইফয়েড টিকাটা দেওয়া হয় তাহলে আমাদের আগামী প্রজন্মের জন্য অনেক ভালো হবে। টাইফয়েড টিকা ক্যাম্পেইনের সময় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক প্রাথমিক থেকে 9ম শ্রেণী বা সমমান পর্যন্ত সব ছাত্রছাত্রীকে 1 ডোজ করে টিকা দেওয়া হবে। এর বাইরে 9 মাস থেকে 15 বছর বয়সের কম বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হবে। বাড়ি বাড়ি গিয়ে শহর এলাকার পথশিশুদের টিকা দেবে এনজিওরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 2021 সালে দেশে 4,78,000 মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়। এর মধ্যে 8,000 মানুষ মারা যায়। এদের 68% ছিল শিশু। ফলে টাইফয়েডের এই টিকা যেমন সুরক্ষা দিবে শিশু কিশোর কিশোরীদের, তেমনই সুরক্ষা দিবে আগামীর বিশ্বকেও। রাজু আহমেদ, এখন, ঢাকা। আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের একদিন পরেই পূর্বাঞ্চলীয় সীমান্তে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার রাতভর সংঘাতে তালেবান সেনাদের হামলায় পাকিস্তানের 58 সেনা সদস্য নিহত হয়েছে। তালেবান শাসক গোষ্ঠীর মুখপাত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এছাড়া আহত হয়েছেন অন্তত 300 জন। বিপরীতে পাকিস্তানের দাবি, পাল্টা হামলায় প্রাণ গেছে বহু আফগান সেনা এবং সশস্ত্র যোদ্ধার। এমন পরিস্থিতিতে তালেবান যোদ্ধাদের উস্কানিমূলক হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া 2 দেশকে সংযত থাকার আহ্বান কাতার এবং সৌদি আরবের। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। আচমকাই রণক্ষেত্রে পরিণত পাকিস্তান ও আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত। 6টির বেশি পয়েন্টে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর দফায় দফায় সংঘাত। রাতভর ভারী অস্ত্রশস্ত্রের প্রদর্শনীতে উজ্জ্বল রাতের আকাশ। শনিবার সন্ধ্যায় হেলমন্দ প্রদেশে পাকিস্তানের সীমান্ত চৌকি লক্ষ্য করে গুলি ছোড়ে আফগান সেনারা। এক পর্যায়ে পাল্টা হামলা শুরু করে ইসলামাবাদ। স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত চলতে থাকে এই হামলা পাল্টা হামলা। কাবুল হামলার প্রসঙ্গ উল্লেখ করে তালেবান সেনারা পাক সেনাদের ঘাঁটিতে হামলা চালালেও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে এটাই ছিল তালেবান সরকারের একজন প্রতিনিধির প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। এই বৈঠকের পর আবারও কাবুলে দূতাবাস চালুর কথা জানায় নয়াদিল্লি।
আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর আর তার একদিন পরেই আফগানিস্তানের এই প্রতিশোধমূলক হামলা, এ দুটি ঘটনার মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন বিশ্লেষকরা। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের এই বৈরিতার সূত্রপাত গেল বৃহস্পতিবার। তালেবান সরকারের দাবি, এদিন আফগানিস্তানের আকাশসীমা অতিক্রম করে রাজধানী কাবুল সহ পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। পাকিস্তান বিরোধী সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালেবানের প্রধান নেতা নূর ওয়ালি মেসুদকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করে বেশ কয়েকটি গণমাধ্যম। জবাবে এই হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি ইসলামাবাদ। তবে সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানকে আশ্রয় দেয়া থেকে বিরত থাকতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানায় দেশটি। এরপর শনিবার সন্ধ্যা থেকে সংঘাতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হচ্ছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ খোস্ত, নাঙ্গারহার, পাকতিকা, পাকতিয়া ও কুনারে সবচেয়ে বেশি গোলাগুলির খবর পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি, সীমান্তে তালেবান সেনাদের হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজন পাকিস্তানি সেনার। আর আফগানিস্তানের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, হেলমন্দ প্রদেশে পাকিস্তানের দুটি সীমান্ত চৌকির দখল নিয়েছে আফগান সেনারা। বিপরীতে আফগানিস্তানের 19টি চৌকি দখলে নেয়ার দাবি পাকিস্তানি সেনাবাহিনীর। পাশাপাশি এ অভিযানে বহু আফগান সেনা ও সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করছে তারা। এদিকে এই হামলার পর এক্স বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আফগান সেনাদের উস্কানির জবাবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। পূর্ণ শক্তি দিয়ে তাদের প্রতিহত করা হচ্ছে। সতর্ক না হলে ভারতের মতো আফগানিস্তানকেও কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসলামাবাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে আলোচিত শব্দ এখন সিন্ডিকেট। দেশের ফুটবলের একটি বিশেষ ক্লাব এবং কোচ হেভিয়ার ক্যাব্রেরার বিপক্ষে আছে গুরুতর অভিযোগ। স্কোয়াড গঠন থেকে ম্যাচের একাদশ সবখানে সিন্ডিকেট ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ফুটবল সমর্থকরা। কিন্তু অভিযোগের বাইরে গিয়ে কতটা সত্য এই বিতর্ক, উত্তর খুঁজেছেন জুবার আহমেদ। এক ক্লাব থেকে শুরুর একাদশে 8 ফুটবলার, তাতেও অনেকেই জায়গা পেয়েছেন নির্ধারিত পজিশনের বাইরে। কেউ পারফরমেন্সের মানদণ্ডে দুর্বল হলেও শুরুর একাদশেই ছিলেন। দেশের ফুটবলে এখন সবচেয়ে প্রচলিত শব্দ সিন্ডিকেট। যোগ্য ফুটবলারকে বেঞ্চে রেখে ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু ফুটবলারকে খেলানোর অভিযোগ কোচ হেভিয়ার ক্যাব্রেরার বিপক্ষে, যার সবচেয়ে বড় উদাহরণ সবশেষ হংকং চায়না ম্যাচে। খেলার মোড় ঘুরিয়ে দেয়া জায়ান সৌমিত্রা নিজেদের শুরুর একাদশে খুঁজেই পাননি সাদউদ্দিন, সোহেল রানাদের ভিড়ে। ম্যাচের একাদশে জায়গা মিলছে পারফরমেন্স না করেও। স্কোয়াডেও অনেকে টিকে যাচ্ছেন নামের জোরে। তবে কি দল নির্বাচনেও প্রভাবিত হন ক্যাব্রেরা? সম্ভাবনা একেবারে উড়িয়ে না দিল জাহিদ হাসান এমিলি আর মামুনুল ইসলামের কাছে আছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। যদি কেউ এটাকে ফোর্স করে বা ম্যানিপুলেট করে যে আমার টিমের প্লেয়ারদেরকে স্টার্টিং 11-এ রাখতে হবে, স্কোয়াডে রাখতে হবে, এটা আমি কোনোভাবে বিশ্বাস করি না, বিকজ সেটা ন্যাশনাল টিম। সেইখান থেকে আমি বলবো এখানে অবশ্যই কিছু তো গরমিল রয়েছে, কারণ পারফর্ম না করা প্লেয়াররা রেগুলারই সুযোগ পাচ্ছে এবং যারা পারফর্ম করছে, যারা রেগুলার ডিজার্ভ করে ন্যাশনাল টিম স্টার্টিং 11, তারা আসলে চান্স পাচ্ছে না। আমাদের ঘুরে ফিরে আমাদের ক্লাবগুলির কেউ না কেউ দায়িত্ব আছে বিএফএফ ফেডারেশনে। ক্লাবের যে কোনো প্রেসিডেন্ট বলেন, যে কোনো সেক্রেটারি বলেন, যে কোনো ম্যানেজার বলেন, তারা আপনার জড়িত বিএফএফ এর মেম্বার, না হলে বিএফএফ এর ভাইস প্রেসিডেন্ট, সব কিছু মিলে দেশে এই শব্দগুলি আসে। হংকং চায়না ম্যাচে দল নির্বাচন থেকে খেলার ধরন সবকিছুতেই প্রশ্নবিদ্ধ বাংলাদেশের স্প্যানিশ কোচ। সাবেক ফুটবলার এমিলি সরাসরি জানালেন, এখনই দেশের ফুটবলে ক্যাব্রেরা অধ্যায়ের ইতি টানা প্রয়োজন। আফটার দিস ম্যাচ জিতেন বা হারেন, আমি মনে করি তাকে স্যাক করা উচিত। সে যদি জিতেও তারপরও তাকে স্যাক করা উচিত। তবে ক্যাব্রেরার বিদায়ী কি হবে সিন্ডিকেট বিতর্কের শেষ? এখানেও আলাদা মত আছে দুই সাবেক অধিনায়কের। যদি এরকমের কোনো কিছু থাকে বা আমার কাছে মনে হয়েছে, আমার মনে হয় যেটা ফাইন্ড আউট করা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিকজ এটা দেশের ফুটবলের জন্য কখনো ভালো হবে না। যদি ক্লাবের কেউ যদি ওখানে মেম্বার না হয় বা ওখানকার মেম্বার কেউ ম্যানেজমেন্ট কমিটি না থাকে, মেম্বার হোক, ভাইস প্রেসিডেন্ট হোক, কিন্তু ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটিতে যদি না থাকে, তাইলে আপনার এই কথাগুলি আসে না। সামনে উজ্জ্বল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ জাতীয় দল এখন ডুবে আছে আক্ষেপের বেড়াজালে। ডাগ আউটে ক্যাব্রেরার ভুল আর সিন্ডিকেট নামের এক অদৃশ্য শক্তি যেন আটকে দিচ্ছে সবকিছুই। সাবেক বর্তমানদের চাওয়া এই হুমকি থেকে দ্রুত বেরিয়ে আসুক দল। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। এখন বিকেল শেষ করব, তবে শিরোনামগুলো আরও একবার। গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানার প্রাপ্তি স্বীকার কপি ট্রাইব্যুনালে। সেনা হেফাজতের বিষয়ে অফিসিয়ালি জানে না প্রসিকিউশন।
আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। প্রেস ক্লাবে আন্দোলনরত এমপিও শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, কাল সারা দেশে কর্মবিরতির ঘোষণা। নির্বাচন বিলম্বিত করতেই পিআরের দাবি, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে ভোট চেয়ে জামায়াত ও সমমনাদের স্মারকলিপি। ৮০,০০০-এর বেশি সশস্ত্র বাহিনীর সদস্য এবং ৩৩,০০০ বিজিবি থাকবে নির্বাচনে। দলীয় সম্পৃক্ত কর্মকর্তাদের ভোটের বাইরে রাখা হবে, জানালেন জনপ্রশাসন সচিব। এবং সীমান্তে পাকিস্তান আফগানিস্তানের তুমুল সংঘর্ষ, ৫৮ পাক সেনা নিহতের দাবি তালেবানের। পাল্টা হামলায় বহু আফগান যোদ্ধা নিহত বলছে ইসলামাবাদ। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে যুক্ত হতে পারেন youtube.com/c/এখন.tv।